হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাসের একটা অতি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে জনশ্রুতি পড়াবো। কেমন? জনশ্রুতি। দেখো, উচ্চ মাধ্যমিক তোমাদের যে ইতিহাস আছে তার প্রথম অধ্যায় যেটা রয়েছে, সেই প্রথম অধ্যায় কিন্তু রয়েছে জনশ্রুতি। ঠিক আছে? তো এই জনশ্রুতির মধ্যে আমরা কি বিষয়গুলো পাবো এবং কি কি বিষয়গুলো পড়বো সেটা আজকের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? আজকে উচ্চ মাধ্যমিক ইতিহাসে তোমাদের প্রথম ক্লাস, এবং এর আগে আমি কোশ্চেন প্যাটার্ন এবং মানে কোন কোন অধ্যায়তে কত কত নাম্বার আসবে এবং সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম, এবং আজকের ক্লাসটিতে আমি আলোচনা করব জনশ্রুতি কি। দেখো, জনশ্রুতি থেকে কোনো প্রশ্ন হয়তো আমাদের পরীক্ষায় আসবে না যে জনশ্রুতি কি, কেননা এখান থেকে কোনো এসএকিউ আসে না এই অধ্যায় থেকে। আবার ধরো কিরকম ধরনের প্রশ্ন আসবে না, জনশ্রুতি কাকে বলে, জনশ্রুতি কয় প্রকার ও কি কি, এটাও কোনোদিনও পরীক্ষায় আসবে না, বা এটা আসে না, সংসদ নমুনার প্রশ্নও নয় বা কিছুই নয়। কিন্তু তার সত্ত্বেও আমরা কিন্তু আজকের এই ক্লাসটা করব। কেন করব, কিসের জন্য করব, তার কারণ এর পরবর্তী যে পড়াগুলো আছে সেই পড়াগুলো জানার জন্য কিন্তু এই টপিকটা অতি গুরুত্বপূর্ণ। সাপোজ মনে করো আমি যদি একদম শেষ সিঁড়িতে পৌঁছাতে চাই, তাহলে আমাকে প্রথম সিঁড়িটায় পা রাখতে হবে, তাই না? এবার প্রথম সিঁড়িটা যেমন পা রাখলে আমার না রাখলে চলবে না, ঠিক একেবারে শেষ সিঁড়িটাতে পা না রাখলেও কিন্তু চলবে না, আমাকে প্রতিটা সিঁড়িতে ধাপে 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 উঠতে হবে। ঠিক ইতিহাসটাও ঠিক এমন, ধারাবাহিকভাবে যদি আমরা ইতিহাসটাকে পড়ি তাহলে দেখবা ভালো লাগবে। তো যাই হোক, জনশ্রুতি কি, দেখবা আমরা অনেক সময় অনেক ঘটনা শুনে থাকি, অনেক সময় অনেক কাহিনী শুনে থাকি, সেগুলোকে বলা হয় জনশ্রুতি, যেগুলো লোকের মুখে মুখে প্রচলিত হয়ে আসছে। হতে পারে সেই জিনিসটা কারো চোখে দেখা, হতে পারে সেই জিনিসটা কারো চোখে না দেখা। তাহলে জনশ্রুতি কি? জনশ্রুতি, জন মানে মানুষ আর শ্রুতি মানে শোনা। যখন মানুষের মুখে মুখে কোনো ঘটনা আমরা শুনি তখন সেটাকে আমরা জনশ্রুতি বলতে পারি। কিছু উদাহরণ দিলে তোমাদের বিষয়টি স্পষ্ট হবে। কেমন উদাহরণ? যেমন মহাকবি কালিদাসের ঘটনা আমরা সবাই শুনেছি। সেই মহাকবি কালিদাসের ঘটনা কি? মহাকবি কালিদাস ছিল প্রথম জীবনে মূর্খ। সাপোজ মনে করো একটা গাছ যদি আমি ধরি, সাপোজ মনে করো এটা একটা গাছ, এবার এটা গাছের একটা ডাল মনে করো। এবার মহাকবি কালিদাস প্রথম জীবনে কি করেছিল জানো? মনে করো এই গাছের ডালে মানে গাছের ডালে বসেছে, এখানে মানুষটা গাছের ডাল কাটা শুরু করছে এখানটা, তাহলে কি হবে আলটিমেটলি? তাহলে পড়ে যাবে নিচে। তাহলে এইবার এই যে মানুষটা বসে আছে, ডালটা কেটেছিল, পড়ে গেছিল, এটা মহাকবি কালিদাসের যে প্রথম জীবনের ঘটনা। তাহলে এতটা মূর্খ ছিল। তাহলে মানুষ কতটা মূর্খ হলে যেই ডালে বসে থাকে সেই ডালটাই কেটে ফেলে? তাহলে এতটা মূর্খ ছিল। পরবর্তীকালে বলে মা সরস্বতীর বরে সে কিন্তু বড় বড় গ্রন্থ লিখেছেন, বড় বড় নাটক লিখেছেন, অভিজ্ঞান শকুন্তলম বলতে পারি, তাই না? এটা খুব তার ফেমাস একটা দীপবংশ, মহাবংশ, ঠিক আছে, কুমার সম্ভবম, এই সমস্ত নাটকগুলো কিন্তু পরবর্তীকালে সংস্কৃত নাটকগুলো তিনি লিখেছেন। এটা আমরা বলতে পারি একটা জনশ্রুতির ঘটনা। এবার কিছু লোকে দেখা, কিছু লোকে না দেখা জনশ্রুতি রয়েছে। লোকে দেখা জনশ্রুতির মধ্যে আমরা যদি বলি সিরাজউদ্দৌলার ঘটনার কথা আমরা বলতে পারি, এটাও এক ধরনের জনশ্রুতি। সিরাজউদ্দৌলার ঘটনার সবটা জনশ্রুতি না হলেও আমি একটা ঘটনা তোমাদের বলছি, সেই ঘটনা কিন্তু কাল্পনিক বা অতি কথন বলে লোকে মনে করে। যেমন ঘটনাটা কি একটু জাস্ট বলি তোমাদের, তাহলে বিষয়টা স্পষ্ট হবে। প্রথমত, সিরাজউদ্দৌলা যখন কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেছিল, তখন কিন্তু সেই ঘরেরই একটি মানে সেই যে দুর্গের একটি ছোট্ট ঘরের মানে ওর হচ্ছে 18 ফুট বাই হচ্ছে 14 ফুট, মানে 18 ফুট দৈর্ঘ্যে এবং 14 ফুট প্রস্থে এরকম একটা ছোট্ট ঘরের মধ্যে 146 জনকে আটকে রেখেছিল। এটা ব্রিটিশ কর্মচারী হলওয়েলের বিবরণ থেকে জানতে পারি আমরা। এবং এই 146 জনের মধ্যে পরবর্তী মানে দরজা জানলা বন্ধ করে রেখেছিল। যেহেতু কক্ষটা খুব ছোট ছিল, সেহেতু কি দরজা জানলা বন্ধ করে যখন রেখেছিল, তখন এখানে কিন্তু শ্বাস বন্ধ হয়ে প্রায় 123 জন মানুষ মারা গিয়েছিল। এই ঘটনাটাকে ইতিহাসে অন্ধকূপ হত্যা বলা হয় বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি বলা হয়। এবার এই অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডির ঘটনাটা অনেকে বলে কাল্পনিক। কেন কাল্পনিক? যদি বলি এতটুকু একটা ঘরের মধ্যে 146 জন মানুষকে কোনো মতেই আটানো যাবে না। খানিকটা মনে করো এই যে রুমটা আছে, এই রুমটা 24 বাই, এই রুমটা বিশেষ করে যে এটার মাপ যদি তুমি দেখো 24 বাই 12, যেই রুমে তোমাদের পড়াচ্ছি এখন বর্তমানে, সেই রুমটা হচ্ছে 24 বাই 12। কিন্তু এখানে 100 জন স্টুডেন্ট আটবে এই রুমটার মধ্যে? এই রুমটার মধ্যে কিন্তু 100 জন স্টুডেন্ট আটবে না। বোঝা গেল? হ্যাঁ, 60 জন 70 জন আটবে, কিন্তু 146 জন মানে মানুষকে কি করে এতটুকু একটা ঘরের মধ্যে আটাতে পারে? তো এটা একটা কাল্পনিক ঘটনা বলে মনে হয়। তার মানে এটাকে জনশ্রুতি হিসাবে বলা যেতে পারে। আবার বলা হয়েছে যে হলওয়েল যে বিবরণ দিয়েছে, মৃতদের একটা লিস্ট থাকে না, যে এতজন ব্রিটিশ কর্মচারী মারা গেছে, পুরো লিস্ট দিয়েছে। এবার সেই লিস্টে দেখা গেছে যে
ঘটনাটা ঘটার পরে মিতের নাম যাদের যাদের নাম উল্লেখ করেছে, মনে করো রাম, শ্যাম, যদু, ঠিক আছে, মনে করো রাম, শ্যাম, যদু, এই তিনজন মনে করো নাম লিখছে, মারা গেছে। এবার দেখা গেলো ঘটনাটা ঘটার পরে রাম আর শ্যাম দুজন মিলে ঘুরে বেড়াচ্ছে, বাইকে করে ঘুরে বেড়াচ্ছে দুজন মিলে। তো ঘটনাটা তাহলে মিথ্যা, কারণ রাম শ্যামকে তো মৃতের তালিকায় লিখছে ব্রিটিশরা, যে এই ব্রিটিশ কর্মচারী মারা গেছে। তাহলে যদি ঘটনাটা ঘটার পরেও তারা যদি জীবিত থাকে, তাহলে বিষয়টা মনে হয় যে এটা সিরাজের চরিত্রকে কলঙ্কিত করার জন্য এই ঘটনাটার অবতারণা বা উপস্থাপনা হয়েছে। বোঝা গেল বিষয়টা? ক্লিয়ার কনসেপ্ট। এবার আমরা জনশ্রুতিকে কয়েকটা ভাগে ভাগ করব। এবার এই ভাগগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। জনশ্রুতিকে আমরা কয়েকটা ভাগে ভাগ করব, সেই ভাগগুলোই পরীক্ষায় আসে। আচ্ছা, আমি আর একটা উদাহরণ তোমাদের দিচ্ছি বিষয়টা, তাহলে জনশ্রুতির বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। আমরা ভগবান ব্রহ্মার মানসকন্যা কে ছিল জানো? দেবী দুর্গা, তাই না? ভগবান ব্রহ্মার মানসকন্যা ছিল দেবী দুর্গা। এবার দেবী দুর্গার ঘটনাটা অনেকে কাল্পনিক বলে মনে করে, জনশ্রুতি, লোক সমাজের মুখে মুখে দীর্ঘদিন ধরে চলে আসছে এই ঘটনাটা। কিন্তু দেবী দুর্গা অনেকে হয়তো কেউ চোখে দেখেছে, কেউ চোখে দেখেনি। সেই সময় হয়তো দেবতারা, মানে ভগবান ব্রহ্মার মানসকন্যা ছিল। যখন পৃথিবী জুড়ে অসুরদের রাজত্ব একদম, মানে স্বর্গে অসুরদের রাজত্ব শুরু হয়ে গেছে, তখন দেবতারা সেই স্বর্গ থেকে বিতাড়িত হয়। আমরা দেখেছি মহিষাসুর মানে তপস্যা করছে, রম্ভাসুরের পুত্র ছিল মহিষাসুর, চরম তপস্যা করে শেষ পর্যন্ত ব্রহ্মাকে সন্তুষ্ট করে, এবং ব্রহ্মা এসে তাকে বর দেয়। কী বর দেয়? যে তোমাকে কোনো মানে পুরুষ মানুষ মারতে পারবে না, তুমি বলে অমরত্ব চাই ওর, তাই না? মহিষাসুর বলছিল আমার অমরত্ব চাই। তো দেবতা বলছিল সে কি করে সম্ভব, এটা তো সম্ভব নয়, কেউই তো অমরত্ব লাভ করতে পারে না, দেবতারাও অমরত্ব লাভ করতে পারে না, সেখানে তুমি কি করে অমরত্ব পাবে? তারপরে বললো যে ঠিক আছে, কোনো পুরুষ তোমায় মারতে পারবে না, এই বরটা ওকে দিল। কিন্তু কখনোই বলেনি যে কোনো নারী তোমায় মারতে পারবে না। দেখো কথার মধ্যে ব্রহ্মা কিন্তু একটা প্যাচ রেখে দিল, যে বলেছে যে কোনো পুরুষ মানুষ তোমায় মারতে পারবে না। তখন দেবতারা আর মারতে পারলো না। তখন কি হলো? তখন তারা দেবী দুর্গার একটা সবার শক্তি মিলিয়ে একজন মানে মানস কন্যা তৈরি করলো, যার নাম ছিল দেবী দুর্গা। সবার থেকে ইয়ে দিল। এবার তুমি চিন্তা করো একটা জিনিস, এখানে আমাদের যদি ইতিহাসের স্টুডেন্ট হিসেবে আমরা দেখো, ইতিহাসের স্টুডেন্ট হিসেবে আমাদের একটা সন্দেহ থাকা চাই, সন্দেহ প্রতিটা পদে পদে থাকতে হবে। কারণ আমাদের পরবর্তীকালে যখন ইতিহাসটা শেখায় মাস্টার ডিগ্রিতে, আমরা ডিসিপ্লিন শিখি, ইতিহাসের মধ্যে অনেক কিছু শিখি আমরা ইতিহাসের মধ্যে, তবে ইতিহাসে এই সন্দেহ ব্যাপারটা থেকে যায়। এবার গল্প হলো, যদি আমরা খুব ভালো করে ভাবি যে আজকে দেবী দুর্গা তো হলেন, তো সেই সময়ও তো অনেক দেবীরা ছিল তো অনেক দেবীরা ছিল, তো তারা কেন মারতে পারেনি? যখন আশীর্বাদের মধ্যে মানে অভিশাপ যখন মানে লাস্ট অবধি বললো আর কি, যে মানে নারীর হাতে ওর মৃত্যু হবে, তখন নারী তো আরও ছিল, আরও দেবী ছিল, তো কেন দরকার পড়লো এই দেবী দুর্গার? এইভাবে করে কখনো মানুষ বানানো যায়? তাহলে তো আরও মানুষ বানাতে পারতো, তাহলে এইভাবে জন্ম দেওয়ার কী ছিল? তো ইত্যাদি অনেক অনেক ঘটনা আর কি ঘটে যাচ্ছে। তো এগুলো আমাদের কাছে একটা মানে তোমার হচ্ছে পৌরাণিক কাহিনীর ন্যায়, এগুলোকেও জনশ্রুতি আমরা বলতে পারি। আবার বিশেষ করে রামায়ণের ঘটনাটাকেও আমরা অনেক সময় জনশ্রুতির পর্যায়ে ফেলতে পারি। হ্যাঁ, কিছু কিছু ঘটনা হয়তো ঘটে যায়। আমি ওই যে প্রথমেই বললাম যে কিছু ঘটনা হয়তো দেখা, যেটা চলে আসছে বা ঘটে আসছে, আবার কিছু ঘটনা ছিল যেগুলো না দেখা। একটা জিনিস চিন্তা করো তো, যদি রামায়ণের ঘটনাটা মহাভারতের ঘটনাগুলো আমরা দেখি, তাহলে বিষয়গুলো আমাদের কেমন হবে? প্রথমে রামায়ণের ঘটনা আমরা সবাই জানি। সেই রামায়ণের ঘটনাতে কি হয়েছিল? যে প্রথমত রাম, সীতা এবং লক্ষ্মণ বনবাসে চলে যায়। বনবাসে যাওয়ার পরে তোমার হচ্ছে কে আসে ওকে হরণ করার জন্য? রাবণ আসে, ঠিক আছে? সেই রাবণ কি করে? তাকে নিয়ে চলে যায়, এবং যখন তাকে নিয়ে চলে যায় তখন না রাম সেতুর প্রয়োজন পড়লো না কিছুর প্রয়োজন পড়লো, কিসে করে উড়ে উড়ে নিয়ে চলে গেল। তাহলে একটা মানুষ যদি উঠতেই পারতো, তাহলে তো বহুত কিছু করে নিতে পারতো, তাই না? তাহলে সীতাকে যখন নিয়ে গেল, তখন দেখো কোনো রাম সেতুর প্রয়োজন পড়লো না, কোনো বাহনের প্রয়োজন পড়লো না, কোনো ফ্লাইটের প্রয়োজন পড়লো না, কিচ্ছু প্রয়োজন পড়লো না। অটোমেটিকে চলে গেল নিয়ে, সীতাকে নিয়ে সেই সমুদ্র পার করে নিয়ে চলে গেল রাবণ। কতটা বিশ্বাসযোগ্য? আমরা বিভিন্ন সময় আমরা ইয়েতে দেখেছি, তাই না? আমরা রামায়ণ বিভিন্ন সময় দেখেছি, টিভিতে বিভিন্ন পর্ব বানাইছে,
সেখানে যারা বানাইছে তাদের ঘটনা বা রামায়ণের ঘটনাটা খানিকটা এরকম ধরনের। তো আমি কিন্তু এখানে সত্যি মিথ্যা যাচাই করছি না, আমি জাস্ট বলছি যে এই জায়গাটা আমাদের একটা সন্দেহ থেকে যায় ইতিহাসটার মধ্যে। তারপরে কি হলো, এবার হনুমান বলে মানে তোমার সেই পাহাড় পর্বত তুলে নিয়ে চলে যাচ্ছে। তাহলে সীতা যেই জায়গাটায় রেখেছিল সীতাকে, সেই জায়গাটাকে তুলে নিয়ে চলে গেলেই তো হয়ে যেত। এত লঙ্কাকাণ্ড করার কোন দরকার পড়ছিল, তাই না? কিন্তু কি করলো, এখন সীতা বলছে আমি তো কোনো পরপুরুষের সাথে যাব না, যদি আমার স্বামী আমাকে নিতে আসে তাহলেই আমি যাব, আদারওয়াইজ যাব না। এই হচ্ছে গল্প। ও পরপুরুষের ওখানে থাকতে পারবে, রাবণের ওখানে থাকতে পারবে, কিন্তু কেউ যদি ওকে নিয়ে যায় রামের ভক্ত যে, ঠিক আছে, তার সাথে ও যেতে পারবে না। এগুলো একটা কাহিনী, মানে মন গড়া একটা কাহিনী তৈরি করা হয়েছে। আসল ঘটনা তো আমরা কেউ চোখে দেখিনি, তাই না? আমরা শুনেছি, এটা আমাদের বংশ পরম্পরায় চলে আসছে। আমরা বিভিন্ন ঘটনা বিভিন্ন জায়গায় দেখে আমরা এগুলো শুনে আজকে শিখেছি। তাহলে এগুলো হচ্ছে জনশ্রুতি, মানে জনগণের মুখে মুখে প্রচারিত হয়ে আসছে, জনগণের মুখে মুখে আমরা এই ঘটনাগুলো শুনছি এবং আমরা টিভিতে প্রতিনিয়ত এই কাহিনীগুলোকে দেখছি এবং যেগুলোকে আমরা জনশ্রুতি বলছি, তাই না? এই ঘটনাগুলো আমাদের জনশ্রুতির মধ্যে পড়বে। তাহলে জনশ্রুতি কী কী, কয় প্রকারে আমরা ভাগ করি? জনশ্রুতিকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। প্রথম যে ভাগটা আছে সেটা হলো পৌরাণিক কাহিনী। জনশ্রুতির 5টি ভাগ। প্রথমে হচ্ছে পৌরাণিক কাহিনী, পৌরাণিক কাহিনী, হ্যাঁ। 2 নম্বর যেটা আছে সেটা হলো কিংবদন্তি, কিংবদন্তি। 3 নম্বর যেটা আছে সেটা হলো স্মৃতিকথা, লোককথা আসবে, লোককথা। দেন 4 নম্বর আসবে স্মৃতিকথা এবং সবার শেষে আসবে মৌখিক ঐতিহ্য, মৌখিক ঐতিহ্য, ঠিক আছে? তাহলে প্রথমত পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, লোককথা, স্মৃতিকথা আর মৌখিক ঐতিহ্য। এই টোটাল 5টা ভাগে ভাগ রয়েছে আমাদের। যে যদি জনশ্রুতিগুলোকে আমরা ভাগ করি, সেই জনশ্রুতিগুলোর 5টা ভাগ রয়েছে। একটা হচ্ছে পৌরাণিক কাহিনী, একটা হলো কিংবদন্তি, দেন লোককথা, দেন স্মৃতিকথা, দেন মৌখিক ঐতিহ্য। তার মধ্যে তোমাদের পরীক্ষা ওরিয়েন্টেড, আজকে আমি জাস্ট খালি জনশ্রুতিটা বোঝালাম, এই কারণেই বোঝালাম যে জনশ্রুতি থেকে অত ডিটেলসে আমি গেলাম না, হালকার উপর দিয়ে জনশ্রুতির উপরে ক্লাসটা নিলাম। কেন? জনশ্রুতি থেকে আমাদের কোনো রকম প্রশ্ন আসবে না, কিন্তু আমি বলছি যে জানাবো তোমাদের, যখন টেক্সট ওরিয়েন্টেড পড়াচ্ছি প্রত্যেকটা বিষয় আমি জানিয়ে দেবো যতটা আমি পারবো। কেননা ইতিহাস আমি সপ্তাহে তোমাদের 2 থেকে 3টে করে ক্লাস নেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের মানে সিলেবাসটা খুব তাড়াতাড়ি এগিয়ে যায়। কেননা ইতিহাস সব থেকে বড়, পলিটিক্যাল সায়েন্স পড়াতেও এত মানে সময় লাগবে না যতটা আমাদের সময় লাগবে ইতিহাস পড়তে। বোঝা গেল? ইতিহাসের ছোট প্রশ্নগুলো, এমসিকিউ এসিকিউগুলো হয়তো খুব একটা বেশি সময় লাগবে না, কিন্তু বড় প্রশ্নগুলোতে প্রচুর সময় লাগবে। আর সব থেকে বেশি সাজেশন দাঁড়াবে ইতিহাসে, এটা যেন মাথায় থাকে। আর ইতিহাস ক্লাসগুলো প্রত্যেকটা দিন করবে, কিন্তু কেউ মিস করবে না। পড়াগুলো মিস করা মানেই একটা টপিক ওই দিন আউট হয়ে যাবে। এবার এখান থেকে প্রশ্ন আসে, তোমাদের পৌরাণিক কাহিনী থেকে প্রশ্ন আসবে, খুবই গুরুত্বপূর্ণ। এই পার্টটা আমি পড়াবো একদিন ক্লাসে। কিংবদন্তি থেকে পড়াবো, ঠিক আছে? লোককথা থেকে পড়াবো, স্মৃতিকথা থেকে হালকার উপর দিয়ে জানাবো। এখান থেকে শর্টের জন্য পড়া। মৌখিক ঐতিহ্য থেকে কোনো রকম প্রশ্ন আসে না। বোঝা গেল? তাহলে আমাদের সব থেকে ভালো মতো পড়তে হবে পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, লোককথা আর স্মৃতিকথা থেকে শর্ট কোশ্চেন আসবে। এগুলো আমরা ছোটো ছোটো টপিক ওয়াইজ পড়বো, এগুলো আমাদের বড়তে আলোচনা না করলেও চলবে। বোঝা গেল? তারপরেও কিছু প্রশ্ন আসে এই অধ্যায় থেকে। প্রথমে আমরা এই জনশ্রুতির পার্টটা পড়ে নিই, তারপর আরেকটা পার্ট আছে আধুনিক যুগের ইতিহাস লিখন পদ্ধতি, তারপর আরেকটা পার্ট আছে জাদুঘরের পার্টটা। সেই জাদুঘর থেকে তোমাদের গত বছর পরীক্ষায়, মানে এই বছর আর কি, বিশেষ করে 2024-এ পরীক্ষায় প্রশ্ন চলে আসছে। জাদুঘর কয় প্রকার ও কী কী, যার জন্য আমরা জাদুঘর সম্পর্কে অত ফোকাস করবো না এই বছর। জাদুঘর থেকে আমরা জাদুঘর বলতে কি বুঝি আর অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা কী, ঠিক আছে? এই পার্টটা আমরা একটু জেনে নেব, বাস তাহলেই আমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ক্লাসটা এতটুকুই থাকছে। তো এরপরে তোমাদেরকে বলবো, যারা অনলাইনে এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো বা ফেসবুক পেজে ভিডিওটি দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের পাশে থাকবে। এবং তোমরা যদি চাও অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হতে বা অনলাইন ক্লাস করতে, আমাদের ক্লাস কিন্তু চালু রয়েছে এবং প্রতিটা সাবজেক্টের জন্য তোমাদের আলাদা আলাদা টিচারের ব্যবস্থা করা হয়েছে। তোমরা যদি অনলাইনে পড়তে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তো স্টুডেন্টস, দেখা হবে পরবর্তী ক্লাসে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।